আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই? সবাই আশা করি ভালো আছো। আমাদের বর্তমানে ক্লাস 9 এবং ক্লাস 10 এর জন্য নতুন ব্যাচ লঞ্চ হয়ে গেছে ইনশাআল্লাহ জানুয়ারি থেকেই আমাদের ক্লাস শুরু হয়ে যাবে। মোটামুটি সবাই এই সম্পর্কে জানো। তো তোমাদের মানে জ্ঞানের বৃদ্ধিটাকে আরেকটু বাড়ানোর জন্য আমরা ইনশাআল্লাহ কাজ করতেছি। তো সেই সুবাদে আমরা কয়েকটা রেকর্ডিং ক্লাস নিয়ে আসবো, স্বাভাবিক ধারাবাহিকভাবে নিয়ে আসবো। তো শুরুতেই আমি ফিজিক্স দিয়ে শুরু করতেছি আমাদের ক্লাস 9-10 এর ধারাবাহিকতা মেনটেন করার জন্য। প্রথমেই আমরা ফিজিক্স নিয়ে পড়বো, দেন আমরা আস্তে আস্তে করে কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ সবকিছু নিয়ে আমরা ইনশাল্লাহ ক্লাস আনবো। তো আপাতত শুরু করতেছি আমাদের ফিজিক্স নিয়ে। আমি কভার করবো তোমাদের ফিজিক্স, এবং আমাদের ইনস্ট্রাক্টর আরো একজন আছে ফিজিক্সের উপরে, আব্দুল ফাতা। তো ইনশাল্লাহ তোমরা ফিজিক্স নিয়ে টেনশন করবা না, ফিজিক্সের জন্য আমরা আছি। বাকি ডিপার্টমেন্ট যারা আছে তারাও তোমাদের জন্য ভালো পরিশ্রম করতেছে। তো ইনশাল্লাহ আমরা সবাই মিলে একসাথে জয়ী হব। চলো আমরা আজকে সেই ধারাবাহিকতা মেনটেন করার জন্য একটা চ্যাপ্টার নিয়ে আসছি, সেটা হচ্ছে গিয়ে ফোর্স বা বল। তো আমরা ফোর্স বা বল নিয়ে আমরা শুরু করবো আমাদের মানে পড়ালেখা। এর আগে জাস্ট একটু কথা বলি। তোমাদের হচ্ছে গিয়ে বর্তমানে আগের কারিকুলাম ফিরে চলে আসছে, তার মানে তোমাদের 9-10 এর যে কারিকুলাম আগে যা ছিল তা নিয়ে আমরা এখন পড়ালেখা করব। আমাদের আর কোনো টেনশন করতে হবে না, এবং তোমাদেরও আর কোনো টেনশন করতে হবে না। তোমাদের জন্য আমরা খুব খুব সেরাভাবে সবকিছু রেডি করতেছি। ইনশাল্লাহ ভালো কিছু পাবো আমাদের থেকে। তো আমরা এই সুবাদে আমাদের ক্লাস শুরু করি তাহলে। আমাদের আজকের ক্লাস হবে ফোর্স এর বিভিন্ন, মানে বলের বিভিন্ন সংজ্ঞা সম্পর্কিত আমরা জানবো। যদি পারি আমরা নিউটনের সূত্রের মধ্যেও প্রবেশ করে নিব আজকের ক্লাসের মধ্যে। তো চলো শুরু করা যাক। প্রথমত আমরা পড়বো হচ্ছে ফোর্স। ফোর্স জানার আগে বা বল জানার আগে আমরা ছোটখাটো বিষয়গুলো জানবো। সেটা হচ্ছে জড়তা। জড়তাটা আসলে কি? জড়তা হচ্ছে কি, বস্তু যে অবস্থায় আছে চিরকাল সে অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা। এখানে অনেক জায়গায় প্রবণতা জায়গায় ধর্ম লেখা আছে। প্রবণতা বা ধর্ম, তাকে আমরা বলবো হচ্ছে কি জড়তা। তারপর হচ্ছে গিয়ে জড়তার প্রকারভেদ। জড়তার প্রকারভেদ কয় প্রকার? দুই প্রকার। কি কি? একটা হচ্ছে গতি জড়তা, আর একটা হচ্ছে স্থিতি জড়তা। আমরা দুইটার উদাহরণ দেখবো, কেমন? আমরা ইনশাল্লাহ ভিডিওর মধ্যে দুইটা উদাহরণ দেখাবো। তো গতি জড়তা কি? গতি জড়তা হচ্ছে গিয়ে গতিশীল বস্তু গতিশীল থাকার যে প্রবণতা তাকে বলা হয় গতীয় জড়তা। আর স্থিতি জড়তা কি? স্থির বস্তু স্থির থাকার যে প্রবণতা তাকে বলা হয় তোমার স্থিতি জড়তা। তাহলে গতি জড়তা সম্বন্ধে আমরা একটু হালকা পাতলা জেনে নেই, এবং স্থির জড়তা সম্বন্ধে আমরা হালকা পাতলা জেনে নেব। দেখো, স্থিতি জড়তা হচ্ছে গিয়ে তোমার কোন একটা বস্তু স্থির আছে, তুমি বাহ্যিকভাবে তাকে গতিশীল করতেছো। কোন একটা বস্তু স্থির হয়ে আছে, তুমি বাহ্যিকভাবে তাকে গতিশীল করতেছো, কিন্তু গতিশীল হচ্ছে না, সে আসলে কি স্থির হয়ে আছে। তো সেই ক্ষেত্রে আমরা ওই বস্তুটাকে বলবো হচ্ছে কি স্থির জড়তা, ওই অবস্থাকে বলবো হচ্ছে আমরা স্থির জড়তা। এবং অন্যদিকে যদি আমরা গতিশীল দেখি, তুমি কোন একটা বস্তু স্থির হয়ে আছে, তুমি বাহ্যিক বল প্রয়োগ করছো, কিন্তু এটাতেও বাহ্যিক বল প্রয়োগ করার কারণে বস্তুটা কি হচ্ছে গতিশীল হয়েছে, সেটাকে বলবো আমরা গতিশীল বা গতি জড়তা বলবো। আচ্ছা চলো, আমরা এতক্ষণ জড়তা সম্বন্ধে জানলাম এবং জড়তার প্রকারভেদ সম্বন্ধে জানলাম। এখন আমরা শিখবো হচ্ছে বল। আসলে বলটা কি এটা দেখার আগে আমরা একটু মানে বুঝবো। দেখো, তুমি কোনো বস্তুকে টানতেছো বা কোনো বস্তুকে ঠেলতেছো বা কোনো বস্তুকে সামনে আগানোর চেষ্টা করতেছো, এই যে চেষ্টা করাটা বা চেষ্টা করতেছো বা হয়ে যাচ্ছে, এটাই হচ্ছে এক প্রকার বল। কিন্তু বুঝতে পারছি তোমাদেরকে? চলো আমরা একটু ডিটেলসে যাই। বল হচ্ছে এমন একটি বাহ্যিক কারণ, বল কিন্তু একটা বাহ্যিক কারণ যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে, তাকে গতিশীল করে বা করতে চায়, অথবা গতির পরিবর্তন করে বা করতে চায়। তাহলে আমরা বুঝতে পারতেছি বল হচ্ছে এমন একটা ক্রিয়া, কি এমন একটা ক্রিয়া বা এমন একটা অবস্থা যা কি করে বস্তুর অবস্থার পরিবর্তন করতে চায় বা করার জন্য চেষ্টা করে, সেটাকে আমরা বলবো হচ্ছে গিয়ে বল। আমরা বলের বিভিন্ন মাধ্যম শিখবো, বলের বিভিন্ন প্রকারভেদ শিখবো। এর মধ্যে হচ্ছে বলের প্রকারভেদ যদি আমরা দেখি, অনেক ধরনের বল আছে। তো আমরা শিখবো হচ্ছে প্রথমত বল প্রকারভেদ বা বলের প্রকারভেদ। বলের প্রকারভেদ, বলের প্রকারভেদ আমরা শুরুতে শিখবো হচ্ছে দুইটা। একটা হচ্ছে স্পর্শ বল, অপরটা হচ্ছে অস্পর্শ বল। স্পর্শ বল এবং অস্পর্শ বল কাকে বলে? আচ্ছা, স্পর্শ বলটা আসলে কি? স্পর্শ বলটা হচ্ছে গিয়ে একটি বস্তু অপর একটি বস্তুর উপর বল প্রয়োগের জন্য তাকে স্পর্শ করতে হয়, এরূপ বলকে আমরা স্পর্শ বল বলবো। মানে সহজ বাংলা ভাষায়, তুমি কোন একটা বস্তুকে ধাক্কা দিবা, তখন তাকে যদি তুমি না ছাও, তুমি কি ধাক্কা দিতে পারবা? তুমি কি সুপারম্যান যে হুম করে মারবা ও পুড়ে যাবে গা? এমন তো না। তো হচ্ছে গিয়ে তোমাকে ওই বস্তুটাকে যদি সরাইতে হয়, অবশ্যই তাকে স্পর্শ করে ধাক্কা দিতে হবে, স্পর্শ করে বল প্রয়োগ করতে হবে, তাহলেই বস্তুটা ওইখান থেকে সরবে। এই ধরনের বলকে আমরা বলবো হচ্ছে গিয়ে স্পর্শ বল। এখন উদাহরণ কি হইতে পারে? উদাহরণ যদি আমরা দিই একটা স্পর্শ বলের উদাহরণ, আমরা স্পর্শ বলের একটা উদাহরণ দিতে পারি, সেটা হচ্ছে গিয়ে ঘর্ষণ বল। কি বল? ঘর্ষণ বল। এটা হচ্ছে এক প্রকার স্পর্শ বল।
অন্যদিকে অস্পর্শ বলটা কি? অস্পর্শ বলটা হচ্ছে গিয়ে তুমি কোনো বস্তুর উপরে স্পর্শ না করেই যে বল প্রয়োগ করবা সেটা হচ্ছে স্পর্শ বল, অস্পর্শ বল। এখন প্রশ্ন আসতে পারে কি রে, অস্পর্শ বল কিভাবে হইতে সম্ভব? এটা কেমনে সম্ভব? অস্পর্শ বল সম্ভব হয় সেটা হচ্ছে চৌম্বক এবং লোহার ক্ষেত্রে। মানে চৌম্বক দিয়ে তুমি যে ধরনের বল উৎপন্ন করবা, চৌম্বক বল, আমি একটু লিখে দিই, চুম্বক বল। চুম্বক বল তুমি দেখবা যখন তোমার হাতে কয়েকটা পিন নিলা, পিন, হ্যাঁ, সিফটি পিন বা যেটা বলে পিন নিলা এবং একটা চুম্বক নিলা, তো তুমি যখন এইভাবে টানবা দেখবা যে অটোমেটিক্যালি পিনগুলা চুম্বককে আকর্ষণ করতেছে। এই যে একটা আকর্ষণ করতেছে না, এইটাকে বলা হচ্ছে গিয়ে এক ধরনের অস্পর্শ বল বা চুম্বক বল, বা এটাকে বলা হয় আকর্ষণ বল, যেটাই বলতে পারো। সেই ক্ষেত্রে আমরা স্পর্শ বল কি, অস্পর্শ বল কি, আমরা দুইটাই বুঝতে পারলাম। যেটা স্পর্শ করে বল প্রয়োগ করে সেটা স্পর্শ বল, আর যেটা স্পর্শ ছাড়াই বল প্রয়োগ করে সেটা হচ্ছে অস্পর্শ বল। আমরা উদাহরণ দেখলাম দুইটার, স্পর্শ এবং অস্পর্শ। আশা করি তোমরা বুঝতে পারছো। চলো আমরা পরবর্তী ধাপে চলে যাই। আচ্ছা চলো আমরা এখন আসছি মৌলিক বল, মানে বলের আরো কয়েকটা প্রকারভেদ নিয়ে মৌলিক বল সম্বন্ধে আমরা আসছি। তো মৌলিক বল সম্বন্ধে আমরা দেখবো, মৌলিক বল হচ্ছে মোটামুটি 4 প্রকার। কি কি? সবল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল, তড়িৎ চুম্বক বল এবং মহাকর্ষীয় বল। এই 4টা বলের মধ্যে সব থেকে কম পরিমাণ শক্তি বা সব থেকে কম পরিমাণ আয়ত্ত করতে পারে হচ্ছে মহাকর্ষীয় বল। এই বলের মান হচ্ছে সব থেকে কম, এই বলের মান সব থেকে কম, মহাকর্ষীয় বলের মান হচ্ছে সব থেকে কম। বুঝছো? এমসিকিউতে আসতে পারে এটা। আচ্ছা এবার আসো আমরা এই বলগণ সম্বন্ধে কিছু হালকা পাতলা তথ্য জেনে নিব। আরো অনেকগুলো তথ্য আছে, তোমরা বই পড়লে আরো ক্লিয়ার হয়ে যাবে। তারপরে কিছু বোল্ড করা টপিক আমি এখানে উঠে আনছি বা তথ্য উঠে আনছি। দেখো, সবল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল, তড়িৎ চুম্বক বল, মহাকর্ষীয় বল। তো সবল নিউক্লিয় বলের মধ্যে বিনিময় কণা হচ্ছে গিয়ে ম্যাসন কণা, দুর্বলের জন্য বোসন কণা, তড়িৎ চুম্বক বলের জন্য ফোটন কণা এবং মহাকর্ষীয় বলের জন্য গ্রাভিটন কণা। ঠিক আছে, এই কণাগুলো হচ্ছে কি আমাদের দুর্বল মানে বলগুলোর মধ্যে পড়ছে আর কি। এখন হচ্ছে ভূমিকা সম্বন্ধে হালকা পাতলা আইডিয়া নিব, এগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট আছে অনেক বেশি। সবল নিউক্লিয় বলের জন্য আমরা পড়বো হচ্ছে গিয়ে প্রোটন ও নিউট্রন, পি এন মানে প্রোটন নিউট্রন, প্রোটন এবং নিউট্রনকে একত্র করে আবদ্ধ করে, মানে একত্রে আবদ্ধ করে নিউক্লিয়াস গঠন করে। তারপর হচ্ছে কি দুর্বল নিউক্লিয় বলের জন্য হচ্ছে কি নিউক্লিয় ভিটা ক্ষয়ের জন্য দায়ী, নিউক্লিয় ভিটা ক্ষয়ের জন্য দায়ী। তড়িৎ চুম্বক বলটা কি? তড়িৎ চুম্বক বল হচ্ছে পরমাণু ও অণু গঠন করে, পরমাণু কি ও অণু গঠন করে। তারপর মহাকর্ষীয় বল কি? গ্রহ, উপগ্রহ, নক্ষত্র গঠন করে। এই মোটামুটি এইগুলো হচ্ছে গিয়ে আমাদের ভূমিকার মধ্যে পড়তেছে। ঠিক আছে, তো আমরা সবল নিউক্লিয় বলের ক্ষেত্রে আমরা একটা প্রশ্ন আসতে পারে, এই যে ম্যাসন, বোসন, ফোটন, গ্র্যাভিটন, এগুলো মনে রাখবো কিভাবে? চলো আমরা এটার জন্য একটা ছন্দ তোমাদেরকে শিখিয়ে দিই। তাহলে আমরা এখন দেখলাম কি, সবল মেঘলাকে নিয়ে দুর্বল বোসন মিয়া তড়িৎ বলে ফেসে গেল মহাকর্ষের গভীরে। চলো আমরা একটা ছন্দ এখানে শিখে ফেলি। এই ছন্দের মধ্যে আমরা দেখতে পারতেছি সবল মেঘলা, সবল বলতে বুঝেছি সবল নিউক্লিয় বলকে, দুর্বল মানে দুর্বল নিউক্লিয় বলকে, তড়িৎ বলতে তড়িৎ চৌম্বক বলকে, আর মহাকর্ষ বলতে মহাকর্ষীয় বলকে বোঝাচ্ছে। তো দেখো, সবল, সবল হোসন, সরি সবল মেঘলা, সবল মেঘলা, মেঘলা মানে কি? ম্যাসন। সবল মেঘলা মানে কি? ম্যাসন। তাহলে দুর্বল ভোসন, ভোসন তো বুঝতে পারতেছো, ভোসন তোমার দুর্বলের জন্য হচ্ছে বোসন, বুঝতে পারতেছো। তড়িৎ বলের জন্য কি? ফেঁসে গেল, ফেসের ফ থেকে হচ্ছে ফোটন, ফেসের ফ থেকে হচ্ছে কি? ফোটন। তারপর মহাকর্ষীয় গভীরে, গভীর থেকে হচ্ছে গ্রাভিটন। তাহলে আমরা একটা ছন্দ শিখে নিলাম যে সবল মেঘলাকে নিয়ে দুর্বল বোসন মিয়া তড়িৎ বলে ফেসে গেল মহাকর্ষের গভীরে। তো আমরা মোটামুটি এইখান থেকে আমাদের বিনিময় কণাগুলা আমরা এখান থেকে মুখস্থ করে রাখতে পারবো, আমাদের জন্য এটা একটা প্লাস পয়েন্ট। তো চলো আমরা আমাদের পরবর্তী টপিকে চলে যাই। চলো বাচ্চারা, আমরা নতুন টপিকে চলে আসছি, একেবারে তাজা তাজা টপিক। এটা হচ্ছে গিয়ে নিউটনের প্রথম সূত্র। নিউটনের প্রথম সূত্রটা এটা কত যে ইম্পর্টেন্ট, আসলে নিউটন হয়ে গেছি আমরা, নিউটন ভাই চলে আসছে এখন। আচ্ছা নিউটন ভাই বলা যাবে না, তো নিউটন চলে আসছে এখন। নিউটনের প্রথম সূত্র, প্রথমে আমরা শিখবো নিউটনের প্রথম সূত্র কাকে বলে। খুবই জনপ্রিয় সূত্র, বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থিরই থাকবে, গতিশীল বস্তু সমবেগে চলতে থাকবে। খুবই সিম্পল একটা সূত্র। বাহ্যিক যদি তুমি কোনো বল প্রয়োগ না করো, স্থির বস্তু স্থির থাকবে, গতিশীল বস্তু কি হবে? সমবেগে চলতে থাকবে। তাহলে আমরা একটু খেয়াল করি এক্সাম্পল হিসেবে। দেখো এখানে প্রথম চিত্রে আমি দেখতে পারতেছি, এই প্রথম চিত্রে খেয়াল করো, আমার কোনো ধরনের বল আমি প্রয়োগ করতেছি না, ঠিক আছে, যার কারণে আমার স্থির বস্তুটা কি আছে? স্থির হয়ে আছে। দ্বিতীয় চিত্রে আমরা দেখতে পারতেছি আমি বল প্রয়োগ করতেছি, যার কারণে একটা ব্যাগ নিয়ে এসে শুরু করছে, শুরুতে যে ব্যাগ পরবর্তীও সেম ব্যাগে উৎপন্ন করতেছে। তার মানে কি বললাম, ওই যে সমবেগ, সমবেগে চলতেছে বিধায় আমার কি শুরুতে এবং শেষে ব্যাগের পরিমাণটা সেম হচ্ছে। চলো আমরা একটা এক্সাম্পল দেখি। আপেল এবং একটা এখানে লাঠি দেখতে পারতেছি। তো আমার কি হচ্ছে, একটা এখানে বেলুন আছে, একটা বেলুন, তো এই বেলুন দিয়ে আমি কি করছি যে আমি এটা কোনো বাড়ি মারবো। আমি দেখবো যে কি আমার আপেলটা কি এই স্থির থাকে নাকি উপরে চলে যায় নাকি নিচে পড়ে যায়, আমি এটা দেখবো। আমরা চলো দেখি এই জিনিসটা, আপেলটা কি নিচে পড়ে যায় না উপরের দিকে উঠে। চলো এই জিনিসটা আমরা এক্সাম্পল দেখি। কথা দুঃখিত, আপেল
এ কি, আপেল ছিল এখানে, এখন চলে আসছে এই জায়গায়। তাহলে এখন দেখো এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে গিয়ে আপেলটা, আপেলের জায়গায় কি আছে, স্থির হয়ে আছে। আমাদের লাঠিটা কি করছে, বাড়ি মারতেছি আর নিচের দিকে যাচ্ছে, কিন্তু আমাদের আপেলটা কি কোথাও চলে গেছে না, আমাদের আপেলটা কিন্তু আপেলের জায়গায় স্থির ছিল। তার মানে কি হচ্ছে, সে স্থির থাকতে চাচ্ছে, সে স্থিরই আছে, সে কিন্তু অন্য কোনো দিকে যাচ্ছে না। আমরা বলতে পারি এখানে তাহলে এই এক্সাম্পলটা হচ্ছে গিয়ে স্থির বস্তুকে স্থির রাখছে, আর গতিশীল বস্তুটা কি হচ্ছে, সমবেগে নিচের দিকে চলতে থাকতেছে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে শিখলাম হচ্ছে গিয়ে আমাদের স্থির বস্তু স্থির থাকলো, গতিশীল বস্তু কি সমবেগে চলতে থাকলো। আশা করি তোমাদেরকে আমি এই জিনিসটা বুঝতে পারছি যে আমাদের একটা স্থির বস্তু স্থির হলো এবং গতিশীল বস্তু সমবেগে চলতে থাকছে, যেটা আমরা মাত্র আপেল এর মধ্যে উদাহরণ দিয়েই দেখতে পারলাম। চলো আমরা নিউটনের দ্বিতীয় সূত্রে চলে যাই। চলো বাচ্চারা, আমরা আজকের জন্য আমাদের শেষের টপিকে চলে আসছি। আমরা চলে আসছি এখন নিউটনের দ্বিতীয় সূত্র। আজকের জন্য এতটুকুই থাকবে আমাদের। আমরা শুরু করি এই শেষ টপিকটা আমাদের, নিউটনের দ্বিতীয় সূত্র। এটা কি, এটা হচ্ছে গিয়ে ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বলের ক্রিয়া যেদিকে ঘটে বা যেদিকে হয় ভরবেগের পরিবর্তনটাও ওই দিকে ঘটবে। সেক্ষেত্রে আমরা বুঝতে পারতেছি কি, আমাদের ভরবেগের পরিবর্তনের হার, আসলে প্রথমে জানতে হবে ভরবেগটা কি। ভরবেগ, ভরবেগ এই যে ভরবেগ আমি লিখছি অলরেডি। ভরবেগ মানে হচ্ছে গিয়ে, ভরবেগ মানে হচ্ছে গিয়ে ভর ও বেগের গুণফল। ভর ও বেগের গুণফলকে আমরা কি বলবো, ভরবেগ বলবো। তাহলে ভর মানে হচ্ছে গিয়ে এম, আর বেগ মানে হচ্ছে গিয়ে ভি, অর্থাৎ পি সমান হচ্ছে গিয়ে এম বি। এটা হচ্ছে ভরবেগ। আর যদি আমাদের ভরবেগের পরিবর্তন যেহেতু এখানে বলছে, ভরবেগের পরিবর্তন বলতে এখানে বোঝাচ্ছে তোমার কোন একটা বস্তুর আদিতে একটা ব্যাগ হচ্ছে ইউ, এবং শেষে গিয়ে ওই বস্তুর ব্যাগ হচ্ছে গিয়ে ভি। তাহলে অবশ্যই এইখান থেকে এইখানে আসতে ব্যাগের একটা পরিবর্তন হয়েছে। ব্যাগের পরিবর্তন বলতে বোঝাচ্ছে এখানে আমাদের ভরবেগেরও পরিবর্তন হচ্ছে। এখানে এম্বরের বস্তু আছে, এখানেও এম্বরের বস্তু আছে। একই বস্তুকে আমি একটা অবস্থান থেকে আরেকটা অবস্থান নিয়ে গেছি, অবশ্যই ব্যাগের এখানে কি চেঞ্জ হচ্ছে। সেক্ষেত্রে আমি যদি এই অবস্থান হিসাব করি, আমাদের ভরবেগ হবে এম ইউ, আর এই অবস্থান হিসাব করলে আমাদের এখানে ব্যাগের হিসাব হবে পি সমান সমান এম বি। তাহলে অবশ্যই এখানে ব্যাগের একটা পরিবর্তন হচ্ছে। তাহলে ব্যাগের পরিবর্তন যেহেতু, ভরবেগেরও একটা কি পরিবর্তন হচ্ছে। তাহলে ভরবেগের পরিবর্তন, দেখো ভরবেগের পরিবর্তন ডেল বি সমান সমান কি হবে, এম বি মাইনাস এম ইউ। এখান থেকে আমরা লিখতে পারি এম বি মাইনাস এম ইউ। এটা হচ্ছে কি আমাদের ভরবেগের পরিবর্তনের সূত্র। ঠিক আছে, তো আমাদেরকে উপরে আমাদের সূত্রটা কি বলছে, বলছে ভরবেগের পরিবর্তনের হার। এই হার মানে কি, এই হার মানে হচ্ছে সময় টি। তাহলে ভরবেগের পরিবর্তনের হার মানে হচ্ছে সময় টি কে বোঝাচ্ছে, প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এই যে ভরবেগের পরিবর্তনের হার মানে ডেল পি বাই কি টি, ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বল মানে এফ এর সমানুপাতিক, এটাকেই ডিফাইন করতেছে। অর্থাৎ এই যে ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে আমরা সমানুপাতিক চিহ্নের পরিবর্তে এখানে লিখতে পারি একটা সমানুপাতিক ধ্রুবক লিখতে পারি। তাহলে ডেল পি বাই টি ইজ ইকুয়াল টু কে ইন্টু এফ। তাহলে আমরা এখানে কে এর এই কেটাকে আমরা কি বলবো, এই কেটাকে হচ্ছে আমরা বলবো হচ্ছে সমানুপাতিক ধ্রুবক, সমানুপাতিক ধ্রুবক বলবো আমরা। কেমন, এবার আসো ডেল বি বাই টি। ওকে, এবার এখানে একটু খেয়াল করলে বুঝতে পারবা, আমরা এখানে দেখতে পারতেছি আমাদের এখানে ডেল পি বাই যে টি আছে এটা রাখলাম, আর এখানে কে কে আমরা মনে মনে ধরলাম হচ্ছে 1, আমরা কে কে ধরে নিব কি 1 ধরে নিব। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে কে সমান যদি 1 হয় ইজ ইকুয়াল টু এফ শুধু। ওকে, এখন একটু মনোযোগ দিবা, এখান থেকে আমি লিখতে পারি না ডেল পির পরিবর্তে এই এম বি মাইনাস এম ইউ, লিখতেই পারি আমরা। তাহলে এখানে লেখা যাচ্ছে এম বি মাইনাস এম ইউ ডিভাইডেড বাই টি ইজ ইকুয়াল টু এফ। ওকে, এম বি মাইনাস এম ইউ ডিভাইড বাই টি ইজ ইকুয়াল টু এফ লিখতেই পারি। চলো আমরা একটু এখান দিয়ে একটু মুছলাম, এটা আশা করি সবাই বুঝছো এখান দিয়ে এই অংশটায়। তো আমরা এখানে একটু মুছলাম, এই অংশের মধ্যে আমাদের প্রমাণটা শেষ করতে হবে এখানে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে যদি আমরা এটাকে এদিকে নিয়ে চলে আসি, তাহলে এখানে এম কমন যায়, এখানে উপরে কিন্তু এম কমন যায়। তাহলে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই লিখতে পারি কি টি ইজ ইকুয়াল টু এফ। এখন আমরা জানি গতির মধ্যে আমরা পড়ছি যে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি আমরা লিখতে পারি। এখান থেকে যদি আমরা এই এ কে আলাদা করি, এ সমান দাঁড়াচ্ছে বি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। আমরা চাইলে এটা লিখতে পারি এইভাবে। তাহলে এ সমান কি লেখা যাবে বি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। এ মানে কি এখানে ত্বরণ, আর বি হচ্ছে শেষ ব্যাগ, ইউ হচ্ছে আদি ব্যাগ, টি হচ্ছে আমাদের এখানে সময়। তো আমরা যদি আলাদা করি এখান থেকে এম, এই দেখো তাহলে এই অংশের পরিবর্তে লিখতে পারি এখানে কি স্মল এ ইজ ইকুয়াল টু এফ। সুতরাং লেখা যায় এফ ইজ ইকুয়াল টু এম এ।
এইটাই হচ্ছে আমাদের নিউটনের দ্বিতীয় সূত্র, F = ma। এটা হচ্ছে আমাদের নিউটনের দ্বিতীয় সূত্র। চলো আমরা এই পোর্শন দিয়ে কয়েকটা ম্যাথ সলভ করে নিই। চলো আমরা আমাদের নতুন ম্যাথে চলে আসছি, আমাদের প্রথম ম্যাথ। তো ম্যাথ 1 এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি কি বলছে, আমরা একটু পড়ি, আমাদের বিগত সূত্রের উপরেই আমরা এখন পড়বো। বলছে এখানে 25 কেজি ভরের একটি স্থির বস্তুর উপর একটি বল 3 সেকেন্ড ধরে ক্রিয়া করে থেমে যায়। পরবর্তী 3 সেকেন্ডে 72 মিটার দ্রুত অতিক্রম করে বস্তুর উপর ক্রিয়াশীল বল কত? তো আমরা শেষের দিকে একটু খেয়াল করি, আমাকে বলছে ক্রিয়াশীল বল কত জিজ্ঞাসা করছে, তার মানে এখান থেকে আমাদের ক্যাপিটাল এফটা বের করতে হবে। আমরা মোটামুটি সবাই এখান থেকে শিখে ফেলছি অলরেডি, যে আমরা জানি F = কি, F = হচ্ছে ma। F = যদি ma হয়ে থাকে সেই ক্ষেত্রে আমাদের প্রশ্নে কি m আছে? অবশ্যই আছে, এই যে আমাদের m প্রশ্নে দিয়ে দিছে, কিন্তু প্রশ্ন তো আমাদের a নেই। তাহলে আমরা দেখতে পাচ্ছি m, আমরা যদি a কে ভাঙাই লিখি, আমরা a কে যদি ভাঙাই লিখি তাহলে কি লিখতে পারি, v - u / t আমরা লিখতে পারি। এখন প্রশ্ন হচ্ছে এখানে b কত হবে, u কত হবে? t তো অলরেডি বলেই দিয়েছে 3 সেকেন্ড। আমরা একটু প্রথমে প্রশ্নটা একটু খেয়াল করি। প্রথমে প্রশ্নটা খেয়াল করলে দেখতে পাচ্ছি 25 কেজি ভরের একটি স্থির বস্তুর উপর একটি বল 3 সেকেন্ড ধরে ক্রিয়া করে থেমে যায়। ওকে, মানে ঘটনা হচ্ছে এরকম যে মনে করো এই একটা বস্তুর উপরে বল ক্রিয়া করছে, ক্রিয়া করতে 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 সে এখানে এসে মনে হলো যে থেমে গেছে, তার মানে তার আদিবেগ ছিল একটা, এবং এখানে এসে শেষ বেগটা শূন্য হয়ে গেছে। ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি আমাদের ইউটাও কিন্তু এখানে 0 হচ্ছে। ঠিক আছে, স্থির বস্তুর উপর বলছে, হ্যাঁ 3 সেকেন্ড ধরে বল ক্রিয়া করতে করতে সে একটা সময় কি থেমে গেছে। এখন পরবর্তী 3 সেকেন্ডে 72 মিটার দ্রুত অতিক্রম করছে, মানে এখান থেকে সে আর কি আরো কিছুটুকু পরিমাণ গেছে, আরো কতটুকু গেছে, 3 সেকেন্ডে 72 মিটার দ্রুত অতিক্রম করছে, মানে সে এই জায়গায় আসছে মনে করো, মানে এটা হচ্ছে এ পয়েন্ট, বি পয়েন্ট, সে সি পয়েন্টে আসছে। তো আমাদের এখানে বিটা হচ্ছে 0, এখানে মনে করো আরেকটা বি পাইলাম আমরা। ঠিক আছে, তাহলে এই বিটা আমরা একটু পরে বের করতেছি। তাহলে দেখো আমার ঘটনা হচ্ছে গিয়ে প্রথমত সে কিছু অংশ চলে গেছে, মানে এ থেকে বিতে গেছে সে, এবং সে এ থেকে বিতে কতটুকু গেছে, 3 সেকেন্ডে গেছে, এবং বি থেকে সে আবার সিতে গেছে। তো বি থেকে সে সিতে গেছে, সে 3 সেকেন্ডে কতটুকু গেছে, 72 মিটার অতিক্রম করছে। তার মানে সে এখানে এসে একটা ব্যাগ উৎপন্ন করতেছে। এই ব্যাগটা কত হবে? তাহলে আমরা সি বিন্দুতে একটা ব্যাগ নির্ণয় করে ফেলি। আমাদের সি বিন্দুতে আমরা একটা ব্যাগ পাচ্ছি, সি বিন্দুতে ব্যাগটা হচ্ছে গিয়ে ভি সমান সমান 72 / 3। 72 কে আমরা যদি 3 দিয়ে ডিভাইড করি, আপাতত এটাকে এভাবে রাখলাম, মিটার পার সেকেন্ডে রাখলাম, এটাকে না ভাই। ওকে, এখন আমরা যদি হিসাব করি এখানে ভি আসতেছে আমাদের এত। ওকে, এরপর হচ্ছে গিয়ে আমরা দেখতে পারতেছি আমাদের যাত্রা কিন্তু এখন এ পয়েন্ট থেকে এ পয়েন্ট, অর্থাৎ তুমি যেখান থেকে যাত্রা শুরু করছো সেখান থেকে না, কিন্তু এখন আর তুমি এখান থেকে শুরু করে এখানে আসছো, আবার এখান থেকে আরো 72 মিটার দূরে গেছো। তোমাকে এই পয়েন্টের হিসাবটা করতে বলতেছে, কতটুকু বল সে এখানে প্রয়োগ করছে এখান থেকে এখানে আসার জন্য, এইখান থেকে এখানে আসার জন্য কতটুকু বল সে প্রয়োগ করছে, তোমাকে সেটা নির্ণয় করতে হবে। তো সেই ক্ষেত্রে আমাদের এই পোর্শনের জন্য আদিবেগটা কিন্তু শূন্য, আদিবেগ কিন্তু শূন্য। দেখো তুমি এখানে ব্যাগ শূন্য না, এখানে না ব্যাগ তুমি পাইছো এত, এখানে ব্যাগ পাইছো তুমি কত, এটা কত হবে, এখানে এখানে মেবি হবে 24 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তো এখানে আদিবেগ হচ্ছে শূন্য, তার মানে আমার বি থেকে সি পোর্শনের জন্য আদিবেগ শূন্য, শেষ বেগ 24 মিটার পার সেকেন্ড, এবং টিটা হচ্ছে গিয়ে 3 সেকেন্ড। আমরা সবকিছু পাই গেছি। আমরা যদি এখন বসাই দিই, এম এর মান হচ্ছে এখানে 25 কেজি, বি হচ্ছে আমাদের 24, মাইনাস হচ্ছে 0 / 3। তো এখান থেকে কাটাকাটি হলে 25 × 8, তাহলে আমাদের আসতেছে এখানে 200 নিউটন। এইটা হচ্ছে আমাদের এই ম্যাথের আনসার। আশা করি সবাই এই ম্যাথটা বুঝতে পারছো, এখানে ক্লিয়ার আশা করি। ঠিক আছে, তো আজ এই পর্যন্ত রাখলাম। আমাদের আজকে মোটামুটি নিউটনের সূত্রসমূহ মোটামুটি কয়েকটা পড়া হয়ে গেল, পাশাপাশি হচ্ছে আমাদের বলের সূত্র সংজ্ঞা অনেক কিছু আমরা শিখলাম। তো সবাই আশা করি ক্লিয়ার এই পর্যন্ত। আমরা খুব শীঘ্রই নতুন একটা ক্লাস নিয়ে আসতেছি এই বলের উপরেই। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন ক্লাসে ইনশাআল্লাহ। এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।